নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। গোটা রাজ্য জুড়ে বিজেপি দলের উদ্যোগে শুরু হয়েছে দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান। বড়জলাতে কার্যকর্তাদের মধ্যে এই প্রশিক্ষণ অভিযান নিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। প্রশিক্ষণ অভিযানে অংশগ্রহণ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দাবি করলেন, এই উদ্যোগ দাবি করে বিজেপি দল সংগঠনকে বলিষ্ঠ করার জন্য কাজ করে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের অংশ হিসেবে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। 4 বড়জলা মণ্ডলের প্রশিক্ষণ বর্গের কর্মীদের দিয়ে আয়োজিত এই শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। প্রশিক্ষণ শিবিরে বক্তারা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্তোদ্যয় দর্শনকে সামনে রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য। কর্মীদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার বক্তব্যে বলেন, দলের প্রতিটি কর্মীকে আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং আগামী দিনে মানুষের পাশে থেকে আরও সক্রিয়ভাবে কাজ করতে সুবিধা হবে। অন্যদিকে জগদীশ দাস বলেন, এই ধরনের প্রশিক্ষণ শিবির কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দাবি করেন, এই প্রকারের উদ্যোগগুলি দাবি করে বিজেপি দল শুধুমাত্র সরকারে থাকার জন্যই কাজ করে না, সংগঠনকে বলিষ্ঠ করে মানুষের পাশে থাকারও লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি শুধু সরকারে থাকার জন্যই তাদের কাজ। আমাদের সংগঠন শক্তিশালী করা এবং সংগঠনের যারা সৃষ্টি করেছে এবং এই যে মণ্ডল প্রশিক্ষণ এই 2026-এ দীনদয়াল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহোদয়ের প্রশিক্ষণ শিবির যে একটা সূচনা উনি রেখে গেছে, সেটা আজকে সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে। এবং এই প্রশিক্ষণ প্রধানত যারা আমাদের কার্যকর্তা তাদেরকে শক্তিশালী করে। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক কর্মপদ্ধতি এবং জনমুখী কার্যক্রম নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপিআইএম দলের উদ্যোগে দলের রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ভিয়েতনাম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হো চি মিনের 137তম জন্মদিন। এই আয়োজনে উপস্থিত থেকে বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনের বিভিন্ন বিষয়গুলো কমিউনিস্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে তুলে ধরেন। গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হো চি মিনের আজ 137তম জন্মদিন। প্রতি বছরের মতো আজও বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় কমিউনিস্ট আন্দোলনের এই শীর্ষ নেতার জন্মদিন প্রতিপালিত হচ্ছে। একই রকম ভাবে আগরতলার মেলার মাঠে অবস্থিত সিপিআইএম দলের রাজ্য দপ্তরে হো চি মিনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রথাগত পদ্ধতিতে এই জন্মদিন প্রতিপালিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে মিনকে গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম পৃষ্ঠপোষক সহ ভিয়েতনাম মুক্তি আন্দোলনের অগ্রণী সৈনিক হিসেবে ব্যাখ্যা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান, সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর 1911 সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আরেক দিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি
কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। 1920 সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই আয়োজনে জিতেন চৌধুরী সহ সিপিআইএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্থানীয় রাস্তার অবস্থা বেহাল, সাথে রয়েছে জলের সমস্যা। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো উপায় হচ্ছে না। এবার সম্মিলিতভাবে তালা ঝুলিয়ে দেওয়া হলো গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনা কুমারঘাট ব্লকের অন্তর্গত ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে কুমারঘাট ব্লকের অন্তর্গত ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতের 3 এবং 4 নম্বর ওয়ার্ডের একটা গ্রামীণ রাস্তা রীতিমতো বেহাল অবস্থায়। স্থানীয়দের অভিযোগ হচ্ছে রাস্তাটার বর্তমান অবস্থা এরকম যেখানে হেঁটে চলাচল করাই কঠিন কাজ। এর পাশাপাশি রয়েছে পানীয় জলে তীব্র সমস্যা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা প্রশাসনিক ব্যক্তিত্বদের নজরে সমস্যাগুলোকে নিয়ে গেলেও সমাধানের রাস্তা তৈরি হচ্ছে না। অবশেষে আজ সম্মিলিতভাবে স্থানীয় জনসাধারণরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। যদিও তালা ঝোলানোর আগে পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সমস্যাগুলো নিয়ে কথা বলতেও দেখা গেছে স্থানীয়দের। নিজেদের সমস্যা জানাতে গিয়ে গ্রামীণ এলাকার সাধারণ মানুষরা সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবস্থা গ্রহণের দাবিতে। তারপরে গার মজুরি বন্ধ পাইতেছি না, তারপর রোজার মাধ্যমে কাম হইতেছে, প্লাস যারা নেতৃত্বে আছে প্রচুর টাকা সমিতির কাছ থেকে নিতেছে রোজার নামে। আমরা কিভাবে আছি ভিডিওতে দেখাবেন। আমরা মালাখাপাড়া 3 নম্বর ওয়ার্ডের যে রাস্তা, মানুষের বর্তমান রেশনের চাল 20 দিলে আইতে পারে না। রাস্তা দিকে গাড়ি যদি আয় না, ঘরে যদি রুগী হয় খান্ডু করে লইয়া যাইতে লাগে। এই রাস্তা এইটাই আসামাগরতলা রোড থেকে যে রাস্তাটা ঢুকছে গ্রামে দিয়া, এই রাস্তাটা যা খারাপ, একটা টুকটুকরে যদি বলে 100 টাকা। তবে আজকের এই সম্মিলিত প্রতিবাদ থেকে যেভাবে রাস্তা এবং পানীয় জলের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে কথা বলতে দেখা গেছে, এই বিষয়টা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি নিরাপত্তা রক্ষীর কল্যাণে অঘোষিত বারে পরিণত হয়েছে ধর্মনগর জেলা হাসপাতাল। অভিযোগ, কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুর পর বেহাল অবস্থায় চলছে হাসপাতাল। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন এক মহিলা কর্মী। কাউন্সিলর রাহুল কিশোর রায় থাকতে পরিষেবা ভালো ছিল ধর্মনগর জেলা হাসপাতালের। তিনি নিয়মিত হাসপাতালের পরিষেবার খবর রাখতেন। কর্মীরা অভিযোগ জানাতে পারতেন এলাকার এই যুবনেতার কাছে, কিন্তু যুবনেতার মৃত্যুর পর যাচ্ছে তাই কাণ্ড চলছে হাসপাতালের ভেতরে। রাতের অন্ধকারে হাসপাতালকে অঘোষিত বারে পরিণত করেছেন একাংশ সিকিউরিটি গার্ড। সমীরণ সহ কয়েকজন গার্ডের নেতৃত্বে চলছে মদ, মাদক এবং অন্যান্য অবৈধ আসন। সাধারণ মানুষ তো দূরের কথা, রাতের অন্ধকারে হাসপাতালের ভেতরে থাকতে ভয় পাচ্ছেন মহিলা কর্মীরা। ধর্মনগর জেলা হাসপাতালের ভেতরের পরিবেশ নিয়ে ঠিক এই ধরনের অভিযোগ করলেন এক মহিলা কর্মী। হাসপাতালের ভেতরেও দেখা গেছে খালি মদের বোতল সহ অন্যান্য নেশাদ্রব্যের প্যাকেট সহ অবৈধ সামগ্রী। আপনার আপনি কি হসপিটালে মানে কি কাজ করেন? আমরা কোনো বাথরুমের মধ্যে দেখলাম সমাধানের বাথরুমের মধ্যে খুব মানে নোংরা জিনিস রাখা। এখানে আমরা এটা ডেইলি আমরা ভালো, এটার দায়িত্বে আছে সমীরণ, সিকিউরিটি আর অদ্ভুত। তারা রাতে পাইটি করে এই জন্য খাইয়া পারে। এটা আমি আগেও কইছি, আগে বুধবারও কইছি, মন্ডলের সামল রাহুল তারা মিটিং করছে, মিটিং করে ডিএমকে জানাইছে, কইছে যে ইলেকশনে করে যা করা করইব। তখন তো রাহুল মারা গেছে, আর রাহুল থাকা অবস্থায় এইগুলো আসতো না, তখন রাহুল মরার পরে এইগুলো চলতেছে। অন্যদিকে হাসপাতালের অবৈধ কারবার প্রভাব ফেলছে স্বাভাবিক পরিষেবার উপরেও। সন্ধ্যার পর কর্মীদের উপস্থিতি কম থাকায় পরিষেবা পাচ্ছেন না হাসপাতালে আগত রোগীরা। হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে মেডিকেল সুপারের ভূমিকাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে এই সময়ের মধ্যে গ্যাসের সংকট থেকে শুরু করে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি না থাকলেও বাইরে চড়া দামে পাওয়া যাচ্ছে পেট্রোল ডিজেল। দপ্তরের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। গোটা রাজ্য জুড়ে বর্তমান সময়ে পেট্রোল ডিজেল সহ জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করার পাশাপাশি গ্যাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র আতঙ্ক পরিলক্ষিত হচ্ছে। একই রকম ছবি দেখা যাচ্ছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। সকাল থেকে বিভিন্ন গ্যাস এজেন্সিগুলোর সামনে গ্যাস ভোক্তাদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। একই রকম ভাবে আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ভোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে গ্যাস মজুদ থাকলেও অজ্ঞাত কারণে গ্যাস প্রদান করা হচ্ছে না। তবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাসের জন্য অপেক্ষা করার পাশাপাশি সাধারণ ভোক্তারা নিরন্তরভাবে ক্ষোভ প্রকাশ করে চলেছেন প্রশাসনিক ব্যবস্থাপনার দিকেই। কি কারণে গ্যাস কি নাই? কোন অফিস এটা? কোনখানে? মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আমি তো প্রায় 4টার সময় দাঁড়াইছি। এটা কি শুধু আজকে হইতেছে নাকি প্রতিদিনই? মানে প্রতিদিন হইতেছে? মানে গ্যাস কি আছে নাকি না থাকার কারণে? আজকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? আপনার নাম? একই রকম ভাবে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোর মধ্যে পেট্রোল নাই সাইনবোর্ড লাগানো থাকলেও মহকুমার বিভিন্ন জায়গাতেই চড়া দামে পাওয়া যাচ্ছে পেট্রোল ডিজেল বোতলবন্দি অবস্থায়। একদিকে সাধারণ মানুষ পেট্রোল ডিজেলে কালোবাজারের শিকার, আরেকদিকে প্রশাসন দিব্যি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। সেই সাথে স্বাভাবিকভাবে পেট্রোল পাম্পগুলোর মধ্যে ক্রমান্বয়ে দীর্ঘ হতে থাকা লাইন প্রশ্ন তুলছে সার্বিক ব্যবস্থাপনার দিকে। রিপোর্ট নিউজ নাও। রাজ্যে জনজাতিদের উন্নয়নে বিশেষভাবে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। যুব অংশের নেশার কবল থেকে মুক্ত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে খেলাধুলার উপর। তপশিলি উপজাতি ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা জানালেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপজাতীয় গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট এর উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো তপশিলি উপজাতি ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আগরতলার সুপারি বাগানে দশরথ দেব হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন টিআইসিআর পরিচালক রত্নজিৎ দেববর্মা, উপপরিচালক রুমা রুদ্রপাল, ভিডিও নবকুমার দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জাতীয়, আন্তর্জাতিক এবং বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কৃতি জনজাতিদের বিশেষ পুরস্কার এবং সম্মান প্রদান করা হয়। ক্রীড়া ক্ষেত্রে এদিন জাতীয় স্তরে সাফল্য অর্জনকারী 49 জনকে 40,000 টাকা করে প্রদান করা হয়। আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনকারী 47 জনকে 60,000 টাকা করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারী 3 জনকে 17,000 টাকা করে প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে মোট 18 লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জনজাতিদের কল্যাণে বিশেষ ভূমিকা নিচ্ছেন। এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে আগামী দিন যেন আমাদের এই রাজ্যকে আরো সুনামের সঙ্গে তারা তলে ধরতে পারে। এটার জন্যই আমাদের আজকে এই প্রোগ্রামটা। আগামী দিন আমাদের সরকার আরো আমরা স্পোর্টসের উপর আমরা জোর করছি, কারণ আমরা সবাই জানেন যে খেলাধুলার মাধ্যমে আমাদের এই নেশাকে আমরা আমাদের নেশামুক্ত ত্রিপুরা করতে পারি। তার জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। আগামী দিনও আমাদের জারি থাকবে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জনজাতিদেরকে, বিশেষ করে আমাদের জনজাতিদেরকেই উনি আমাদেরকে তুলে ধরার জন্যই এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের একলব্য স্কুলগুলিতে এবছর ফলাফল অনেক ভালো হয়েছে বলে তথ্য দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষের মধ্যে উৎসাহ লক্ষণীয় ছিল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সম্পত্তি লোভে মা বাবাহীন ছোট বোনকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠল বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনা রাজধানীর খেজুর বাগান এলাকায়। বড় ভাইয়ের নির্যাতনের বিরুদ্ধে পশ্চিম মহিলা থানা দ্বারস্থ হলেন 14 বছরের নির্যাতিতা সহ বড় বোন। দীর্ঘদিন যাবৎ সম্পত্তির লোভে নিজের 16 বছরের নাবালিকা বোনকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতাকে প্রচন্ড মারধরের পাশাপাশি তার হাতে মশার কয়েলের আগুনের ছেঁকা লাগিয়ে দেয় বড় ভাই। চেষ্টা হয় গলা টিপে হত্যার। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানীর খেজুর বাগান এলাকায়।
অভিযুক্ত বড় ভাইয়ের নাম বিপুল দেবনাথ। দিনের অধিকাংশ সময় সে নেশাগ্রস্ত থাকে বলে অভিযোগ। খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন নাবালিকার বড় বোন। নির্যাতিতা নাবালিকাকে নিয়ে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পশ্চিম আগরতলা মহিলা থানায়। অভিযোগ, নেশাগ্রস্ত হয়েই দিনের পর দিন ছোট বোনের ওপর অত্যাচার চালাচ্ছে অভিযুক্ত বিপুল দেবনাথ। ভাই আমারে অনেক অত্যাচার করে, ডেলি ডেলি আমারে মারে, আমারে খাইতে দেয় না, স্কুল মাস্টার বাড়ি সব বন্ধ করাই দিছে। কি কারণ হইছে, আমার বোন যে আমারে মানে আমার পড়াশোনার লেগে যে টাকা টুকা দেয়, এটা আমার ভাই সবকিছু নিজে মদ টদ খায়, খায়া টায়া মানে আমারে কিছু দেয় না, টাকা টুকা কিছু দেয় না। আমি যদি কিছু চাই তাহলে আমার দেয় না, আমার মারপিট করে, আমার ঘরের থেকে ধাক্কা দিয়ে বাই করে দেয়, কিছু হইলে আমার উপর অনেক অত্যাচার করে, আমার ভালো করে থাকতে দেয় না, অনেক নির্যাতিতা পশ্চিম থানায় অভিযোগ করে বড় ভাইয়ের বিরুদ্ধে আইনত শাস্তির দাবি তুলেছে। নাবালিকার অভিযোগ, বড় ভাই তাকে হত্যা করতে চেয়েছিল। প্রসঙ্গত, এই নাবালিকার মা বাবা নেই। কলকাতা থেকে বড় বোন তার পড়াশোনা এবং খাওয়া দাওয়ার জন্য টাকা পাঠায়। সেই টাকা এবং পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বড় ভাই নেশাগ্রস্ত অবস্থায় তাকে নির্যাতন করে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কনস্টেবলের বাড়িতে বিপুল পরিমাণ টাকা কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল তদন্তকারী পুলিশ দল। ধৃত দুজনের মধ্যে রয়েছেন নন্দুরানী দেববর্মা এবং সঞ্জনা দেববর্মা। মঙ্গলবার ধৃত দুজনকে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে কনস্টেবলের বাড়িতে বিপুল টাকা কাণ্ডে ধরপাকড় জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। সূত্রের দাবি, মামলার তদারকির জন্য আইজি আইন শৃঙ্খলাকে দায়িত্ব দেওয়া হলেও মামলাটি সরাসরি নজর রাখছেন রাজ্য পুলিশের মহানির্দেশক IPS অনুরাগ। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকের করা মনোভাবে এই মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন পুলিশ থেকে শুরু করে তাদের পরিবারের মহিলা সদস্যরা। ইতিমধ্যেই চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে মামলায় মুখ্য অভিযুক্ত পুলিশ কনস্টেবল পীযূষ দেববর্মাকে। তার বাড়িতেই বিপুল পরিমাণ টাকা নিয়ে ভাইরাল ভিডিও তৈরি করেছিলেন তার স্ত্রী নন্দুরানী দেববর্মা। মামলার তদন্তের শুরুতেই পুলিশ নন্দুরানী দেববর্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। মামলার তদন্তে পুলিশ দল ধলাই জেলা এবং আগরতলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করছে। পূর্ব মহিলা থানার একাধিক কনস্টেবলকেও এই মামলায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যেই দীর্ঘদিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ধলাই জেলা থেকে আগরতলা নিয়ে আসা হয়েছে নন্দুরানী দেববর্মা এবং সঞ্জনা দেববর্মাকে। তাদের দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হয়। পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, চিটফান্ড সংস্থার মতো অতিরিক্ত সুদের লোভ দেখিয়ে টাকা সংগ্রহ করে প্রতারণার ফাঁদ পেতেছিলেন কয়েকজন পুলিশ কর্মী এবং তাদের পরিবারের মহিলা সদস্যরা। পেশায় চোখের ডাক্তার নন্দুরানী দেববর্মা এই প্রতারক চক্রের অন্যতম একজন। ত্রিপুরা পুলিশ কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নেতৃত্বে দীর্ঘদিন যাবত এই প্রতারণা চলছিল। অভিযুক্তরা 5 কোটি টাকার বেশি প্রতারণা করেছেন বলে তথ্য উঠে এসেছে পুলিশ তদন্তে। জানা গেছে, এই মামলায় আরও একাধিক পুলিশ কর্মী সহ পুলিশ পরিবারের সদস্য পুলিশের তদন্তকারী দলের রাডারে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় বৃষ্টির মরশুমে বিদ্যুৎ চপলতা, স্মার্ট মিটারে অতিরিক্ত বিল সহ রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ রয়েছে সাধারণ নাগরিক মহলে। বিদ্যুৎ ভোক্তাদের দেখা যায় সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। নিগমের দুর্বলতা নিরসনে এবার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আগরতলায় TIFT কনফারেন্স হলে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, সচিব সহ অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো এবং শক্তিশালী করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আমতলী খয়েরপুর বাইপাস সড়কের মলয়নগর এলাকায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। অটো এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক অটো চালক। ঘটনার পরই তৎপর হয় শ্রীনগর থানার পুলিশ। বোলেরো গাড়ি সহ চালককে আটক করা হয়েছে। ত্রিপুরায় প্রতিনিয়ত বেড়েই চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনা, আহত কিংবা মৃত্যুর খবর সামনে আসছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং এবং ট্রাফিক নিয়ম না মানার প্রবণতাকে এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছে সচেতন মহল। এরই মধ্যে সোমবার আমতলী খয়েরপুর
বাইপাস সড়কের মলয়নগর এলাকায় ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। জানা গেছে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অটোর। সংঘর্ষের জেরে গুরুতর আহত হন অটো চালক রবি দাস। তার বাড়ি আমতলী বাইপাস 3 নম্বর ব্রিজ এলাকায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শ্রীনগর থানার পুলিশ। পরে বোলেরো গাড়ি সহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা যে প্রকৃতপক্ষে অনিয়ন্ত্রিত যান চলাচল সহ অসাবধানতার ফলেই ঘটছে, এটা আক্ষরিক অর্থেই প্রায় প্রমাণিত। মায়া আসলো মায়ালে কথা কইতে কইতে এন্দার ফট ঢুকাইছে। আমি দেখতেছি আইতাছে, এরপরে কথা কইতে কইতে এন্দার ঢুকাইছে। তোমার কি গাড়ি আসলো? আমার কি গাড়ির লগে ধাক্কা হয়েছে? তো বুলারু। কইতে আসলো তুমি? আমি আমতুল তো কাজতে আসলো। তোমার নাম? রবি দাস। কতজন ইনজুর কতজন হয়েছে? কতজন ব্যথা কতজন পাইছে? ব্যথা কেউ পাইছে না, প্যাসেঞ্জার একজন আছে আর কি। ব্যথা তাই নিয়ে পাইছে ড্রাইভার পাইছে প্যাসেঞ্জারটা ব্যথা পাইছে। এদিকে ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহলের দাবি, প্রশাসনের আরো কঠোর নজরদারি এবং ট্রাফিক আইন কার্যকর না হলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুনর্বাসন সহ 3 দফা দাবিতে ফের আন্দোলনের হুমকি দিল আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের গেরিলা সংগঠন। সংগঠনের কনভেনার অমৃত রিয়াং মঙ্গলবার সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে 3 দফা দাবির ভিত্তিতে একটি চিঠি প্রদান করেন। পরবর্তীকালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অভিযোগ করেন আত্মসমর্পণের পর সরকার এখনো পর্যন্ত তাদের দাবিগুলি সঠিকভাবে পূরণ করেনি। আগামী 29শে মের মধ্যে তাদের 3 দফা দাবি পূরণ না হলে তারা জাতীয় সড়ক অবরোধের মতো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দফা দাবি এখন আজকের থেকে আগামী 29 তারিখ পর্যন্ত 29শে মে পর্যন্ত অপেক্ষা করব। সরকার আমাদের যে ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকে এই চিঠি দিব দিয়েছে, এরা এরপরে কোনো পদক্ষেপ নেয়নি। তাইলে আমরা 29-এর পরে বৃহত্তম আন্দোলন আবার শুরু করব। আন্দোলনের মধ্যে কি রাস্তাঘাট? চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। রাজ্যে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার এবং বিভিন্ন নথিপত্র সংশোধনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই এবং স্বাভিমান সামাজিক সংস্থা। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সঠিকভাবে ট্রান্সজেন্ডারদের মার্কশিট এবং সার্টিফিকেট তৈরি করছে না। ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং পাস সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই ভূমিকার প্রতিবাদে এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখায় 2 সংগঠনের সদস্য এবং নেতৃত্বরা। পরবর্তীকালে পর্ষদ সভাপতির কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। দেখুন, আজকে আমরা অল ত্রিপুরা ট্রান্সজেন্ডার যে ওয়েলফেয়ার সোসাইটি আছে এবং ট্রান্সজেন্ডার যারা স্টুডেন্টস আছেন তাদের হয়ে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআইয়ের পক্ষ থেকে আজকে টিবিএসসি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছি। কারণ বহুদিন ধরে এই টিবিএসসি বোর্ডের আমলাদের দ্বারা আমাদের রাজ্যের যারা ট্রান্সজেন্ডার স্টুডেন্টস আছে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।